বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জামাত ইসলামীর নতুন কর্মসূচি ঘোষণা। পিআর পদ্ধতিতে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ 5 দফা দাবিতে তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলাম। কর্মসূচির অংশ হিসেবে আগামী 14 অক্টোবর ঢাকা সহ দেশের সব বিভাগীয় শহরে এবং 15 অক্টোবর দেশের সব জেলা শহরে মানববন্ধন অনুষ্ঠিত হবে। এরপর জানাবো বিএনপি ও জামাতের 40 নেতাকর্মী খুন গুম। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে শুধু চট্টগ্রাম মহানগরীতে বিএনপি ও জামাত ইসলামের অন্তত 40 নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে। এই 1.5 দশকে রাজনৈতিক দমনপীড়ন, গ্রেপ্তারের নামে পুলিশি হয়রানি, এমনকি বিচার বহির্ভূত হত্যার ঘটনায় স্থানীয় জাতীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদন উঠে এসেছে। এদিকে শাপলা নিয়ে এনসিপির লড়াই এখনও থামছে না। প্রতীক হিসেবে শাপলাকেই চাইছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অন্যদিকে ইসি দলটির প্রতীক হিসেবে শাপলা দিতে নারাজ, কিন্তু এনসিপির দাবি তাদের শাপলাই দিতে হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতির বদলে দলটির কার্যক্রম এখন প্রতীক আদায়ের আন্দোলনের মতো ঘুরপাক খাচ্ছে। এবার জানাবো গুমের মামলায় সেনা হেফাজতে থাকাদের বিষয়ে আনুষ্ঠানিক জানানো হয়নি বলেন চিফ প্রসিকিউটর। গুমের মামলায় সেনা হেফাজতে থাকা ব্যক্তিদের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি বলেন, আমাদের আনুষ্ঠানিকভাবে জানানো হলে আমরা আইন অনুযায়ী পরবর্তী করণীয় নির্ধারণ করব। আজ সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি। এবং সর্বশেষ জানাবো 41% মাশুল বৃদ্ধি, চট্টগ্রাম বন্দর বন্ধের ষড়যন্ত্র। 41% মাশুল বা ট্যারিফ বৃদ্ধি চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়ার একটি ষড়যন্ত্র উল্লেখ করে এই মাশুল স্থগিত করার দাবি জানিয়েছে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী নেতারা। অংশীজনের সঙ্গে আলোচনার পর সবার সম্মতিতে বন্দরের মাশুল নির্ধারণ করার জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন তারা। রোববার দুপুরে চট্টগ্রাম বন্দরের অস্বাভাবিক ট্যারিফ বৃদ্ধির প্রতিবাদে মহানগরীর একটি 5 তারকা হোটেলে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী নেতাদের সমন্বয়ে সবাই তারা এমন কথা বলেছেন। সবাই সভাপতিত্ব করেন চট্টগ্রাম বন্দরের ট্যারিফ সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী। পরিচালক মোহাম্মদ আমিরুল হক বলেন, 41% হারে ট্যারিফ বাড়িয়ে দেওয়া হলে হঠাৎ কেন এটা? মংলা বন্দরে তো বাড়ানো হয়নি, পায়রায় তো বাড়ায়নি, তাহলে চট্টগ্রাম বন্দরে কেন এই ট্যারিফ বাড়ানো? একটি ষড়যন্ত্র। আমাদের বন্দরকে ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাতে হবে। তিনি বলেন, 40 বছর ধরে ব্যবসা করছি, কচি খোকা নই আমি। 41% ট্যারিফ বাড়ানো কেন, এটা আমাদের কাছে বোধগম্য হচ্ছে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। জামাতের নতুন কর্মসূচি ঘোষণা। পিআর পদ্ধতিতে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ 5 দফা দাবিতে তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলাম। কর্মসূচির অংশ হিসেবে 14 অক্টোবর ঢাকা সহ দেশের সব বিভাগীয় শহরে এবং 15 অক্টোবর দেশের সব জেলা শহরে মানববন্ধন অনুষ্ঠিত হবে। আজ দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের সই করা এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা দেন বাংলাদেশ জামাত ইসলাম। বিবৃতিতে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, জামাত ইসলামের পক্ষ থেকে ঘোষিত 5 দফা দাবির প্রেক্ষিতে গত 1 থেকে 9 অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি, 10 অক্টোবর ঢাকা সহ সব বিভাগীয় শহরে গণমিছিল করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করার পর তিনি যে সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন, বাস্তবে সেটি হয়নি। বাংলাদেশ জামাত ইসলামের 5 দফা দাবিগুলো হচ্ছে: 1. জুলাই জাতীয়
সনদ বাস্তবায়নের আদেশের মাধ্যমে গণভোট প্রদান করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন করা ২ আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতিতে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করে গণভোট প্রদান করা ৩ অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ৪ ফ্যাসিস্ট সরকারের সব জুলুম নির্যাতন সবকিছু দুর্নীতি বিচার দৃশ্যমান করা ৫ স্বৈরাচারী দোসর জাতীয় পার্টি ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। বিএনপি এবং জামাতের ৪০ নেতাকর্মী গুম খুন। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে শুধু চট্টগ্রাম নগরীতে বিএনপি ও জামাত ইসলামের অন্তত ৪০ নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন। এই ১.৫ দশকে রাজনৈতিক দমনপীড়ন, গ্রেপ্তারের নামে পুলিশি হয়রানি, এমনকি বিচার বহির্ভূত হত্যার ঘটনা ঘটেছে। জাতীয় গণমাধ্যমে এসব খবরগুলো হরহামেশে এসেছে, কিন্তু দেখা গেছে এসব বিষয় নিয়ে শেখ হাসিনা কখনো কাউকে জানতে দেননি। তিনি সবসময় বিষয়গুলো হাইড রেখেছেন, যাতে করে দেশের মানুষ জানতেও না পারে বিএনপি জামাতের নেতাকর্মীদেরকে এভাবে হয়রানি করা হচ্ছে এবং তাদের উপর নির্যাতন করা হচ্ছে। এই বিষয়গুলো কখনোই তিনি মিডিয়াতেও আসতে দেয়নি। ৫ আগস্টের পর আমার দেশ পত্রিকা বিষয়গুলো তদন্তের মাধ্যমে সামনে এনেছে। ২ চোখ উপড়ে শিবির কর্মীকে হত্যা। ২০১৩ সালের ৫ই ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের প্রতিবাদে অলঙ্কার মোড়ে জামাত শিবির শান্তিপূর্ণ মিছিল করে সেখানে নির্বিচারে গুলি চালায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এতে জামাত শিবিরের ৩ জন নিহত হয়। একই দিন নগরীর পাহাড়তলী এলাকায় ছাত্র শিবিরের তরুণ নেতা ইমরান খান পুলিশের বুলেটে প্রাণ হারান। সেদিন আরও ২ জন আগ্রাবাদের শফিক ও দেওয়ানহাটে আফজাল নিহত হন। এই ঘটনায় গুলিবিদ্ধ আহত হন ৩৫ জন। নিহত ইমরানের লাশ ২ ঘণ্টা রাস্তায় পড়ে থাকলেও কাউকে উদ্ধার করতে দেয়নি সেদিন পুলিশ। কিন্তু আজ সেই পুলিশের কর্মকর্তারাই দেশ ছাড়া। এটা শুধুমাত্র সময়ের ব্যবধানে। শাপলা নিয়ে এনসিপির লড়াই এখনোই থামছে না। প্রতীক হিসেবে শাপলাকে চাইছে জাতীয় নাগরিক পার্টি। এনসিপি অন্যদিকে ইসি দলটির প্রতীক হিসেবে শাপলা দিতে নারাজ। অবস্থায় ইসির পক্ষ থেকে গতকাল স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, শাপলা প্রতীক দিচ্ছি না, তাদেরকে আমাদের লিস্টের থেকেই প্রতীক নিতে হবে। কিন্তু তারাও নাছোড়বান্দা, তারা সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হবে। তারপরও তারা ইসির কাছে এই বিষয়টি নিয়ে আর যাবে না, বরং ইসির এই ধরনের স্পর্ধা নিয়ে তারা কথা বলতে শুরু করেছে। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, এজন্য আমরা এত আন্দোলন সংগ্রাম করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য সেদিন রক্ত দিয়েছি। কিন্তু নির্বাচন কমিশন আমাদের সেই আন্দোলনের ফসল, কিন্তু তারা এখন আমাদের সঙ্গে সবথেকে বেশি শত্রুতা করছে। আরও বলা হচ্ছে, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর ভবিষ্যতে কখনোই না ঘটে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই বিষয়গুলো নিয়ে এখনো কোনো স্পষ্ট বার্তা দেওয়া হয়নি। তবে জাতীয় নাগরিক পার্টি কমিশন সূত্র থেকে জানা গেছে, এর আগে এনসিপির নেতাকর্মীরা বিষয়টি নিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সঙ্গে সাক্ষাৎ করেন। এনসিপির নিবন্ধন চূড়ান্ত হওয়ার পর প্রতীক প্রশ্নে জটিলতা তৈরি হলে ফেসবুক পোস্টে হান্নান লেখেন, শাপলা প্রতীক যদি তাদের দিয়ে দেয় কোনো মামলা করব না। এরপরও তাদের কেন এই প্রতীক দেয়া হচ্ছে না সেই প্রশ্ন ইসির কাছে। তবে ইসি এখনো সদুত্তর দিতে পারেনি। গুমের মামলায় সেনা হেফাজতে থাকাদের বিষয়ে আনুষ্ঠানিক জানানো হয়নি বললেন চিফ প্রসিকিউটর। গুমের মামলায় সেনা হেফাজতে থাকা ব্যক্তিদের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি বলেন, আমাদের আনুষ্ঠানিকভাবে জানানো হলে আমরা আইন অনুযায়ী পরবর্তী করণীয় নির্ধারণ করব। আজ সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। তাজুল ইসলাম বলেন, গুমের ২ মামলা সহ ৩ মামলায় পরানভুক্ত ১৫ সেনা কর্মকর্তার বিচার করার ক্ষমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছে। সুতরাং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই কর্মকর্তাদের বিচার করবে, সে বিষয়টি এখন নিশ্চিত হওয়া গেছে। এর আগে অনেকেই বলেছিল, সেনা কর্মকর্তাদের বিচার নাকি সেনা বাহিনীর মাধ্যমে হতে হবে, অর্থাৎ কোর্ট মার্শালের মাধ্যমে তাদের বিচার করতে হবে সেনাবাহিনীর আদালতে। কিন্তু পরিস্থিতি এখন ভিন্ন হয়ে গেছে, কারণ যেসব সেনাবাহিনীর কর্মকর্তারা এই ধরনের গুম খুনে
জড়িত তারা কিন্তু মূলত সেনাবাহিনীতে চাকরি করার সময় তারা এই ধরনের অপরাধ করেনি। তারা মূলত তাদেরকে যখন র্যাব কিংবা বিভিন্ন বাহিনীতে তাদেরকে ট্রান্সফার করা হয় তখনই তারা এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত হয়। এ অবস্থায় তাদের বিচার এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে। সে বিষয়ে এখন আর কোনো সন্দেহ রইল না। যারাই বাংলাদেশে গুম খুনের সঙ্গে জড়িত তাদের বিষয়ে সব ধরনের ব্যবস্থা নেবে বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কেউ যেন বিচারের বাইরে না থাকে আর ভবিষ্যতে কোনো কর্মকর্তারা যেন এই ধরনের গুম খুনে জড়িত না হয় সে ব্যাপারে কাজ করছে সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার একটা সবথেকে বড় দায়িত্ব ছিল বিচার করা, আর সেই বিচার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে।